ক্লাস 9 এর আগের দিন আমরা হৃৎপিণ্ডের গঠন আলোচনা করেছিলাম। হৃৎপিণ্ডের গঠনে আমরা দেখেছিলাম যে তার দুটো নিলয় রয়েছে এবং দুটো অলিন্দ রয়েছে। ওপরের দুটো পার্টকে বলা হচ্ছে দুটো অলিন্দ, ডান দিকের ডান অলিন্দ, বাম অলিন্দ, আর নিচের দুটো পার্টকে বলা হচ্ছে নিলয়, বাম নিলয় আর ডান নিলয়। তো এবার আমরা আজকে আরেকবার রিভাইজ করে নেব যে কোন অলিন্দ এবং কোন নিলয়ে কি কি শিরা বা ধমনী এসে মিশেছে। প্রথমে আমরা ডান অলিন্দ দেখব। ডান অলিন্দের ক্ষেত্রে আমরা দেখব তিনটে শিরা এসে ডান অলিন্দে মিশেছে: ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, করোনারি সাইনাস। ঊর্ধ্ব মহাশিরা শরীরের উপরের ভাগের অংশগুলো, যেরকম মস্তিষ্ক বা মুখ, নাক, চোখ, এই অংশের যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, সেই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। নিম্ন মহাশিরা শরীরের নিচের দিকের হৃৎপিণ্ডের নিচের ভাগের অংশ, অর্থাৎ পাকস্থলী থেকে শুরু করে হাত পা নয়, হাতটা ঊর্ধ্ব মহাশিরার আন্ডারে পড়ছে। নিম্ন মহাশিরা পা এবং পাকস্থলী, এই অংশগুলো থেকে দূষিত রক্ত, যেটাকে আমরা অ্যাকচুয়ালি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ CO2 সমৃদ্ধ রক্ত, সেটাকেই আমরা দূষিত রক্ত বলছি। দূষিত রক্ত নিয়ে এসে কোথায় নিয়ে আসে? ডান অলিন্দে নিয়ে আসে, হৃৎপিণ্ডের। তো হৃৎপিণ্ডের ডান অলিন্দ, আমরা যদি হৃৎপিণ্ডের ছবিটা আঁকি মোটামুটিভাবে, এই আর এই না, এটা মানে আমি রাফ আঁকলাম, এটা তো আর এরকম টাইপের দেখতে না, আমি দুটো পার্ট দেখানোর জন্য। এই অংশ, এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে রাইট সাইড, আর এটা হচ্ছে লেফট সাইড। রাইটে আছে ডান অলিন্দ, ডান নিলয়, আর এটা হচ্ছে বাম অলিন্দ, বাম নিলয়, লেফট সাইডে। তো এইবার আমরা দেখব সেটা হচ্ছে যে কি আচ্ছা, ডান অলিন্দে দেখলাম আমরা তিনটে। আর করোনারি সাইনাসের কাজ কি? করোনারি সাইনাসের কাজ হচ্ছে হৃৎপিণ্ডের নিজস্ব যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ অংশ। হৃৎপিণ্ড তো নিজে একটা অর্গান, তো সেই অর্গানের যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, তার মানে কি, তারও কোষ রয়েছে, সেই কোষগুলো রেসপিরেশন করে, রেসপিরেশনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো সেই কার্বন ডাই অক্সাইড থেকে তো কোষ থেকে বের করতে হবে। সেই কোষ থেকে যে বের করে, সেটা কোন শিরার মাধ্যমে যায়? সেটা হচ্ছে করোনারি সাইনাসের মাধ্যমে ডান অলিন্দে এসে উপস্থিত হয়। ডান অলিন্দ থেকে রক্ত কোথায় যায়? ডান অলিন্দ থেকে রক্ত যায় হচ্ছে ডান নিলয়ে। ডান নিলয়ে কি হয় না, ডান নিলয়ে একটাই ধমনী, যেটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, যেটা পরবর্তীকালে দুটো ভাগে ভাগ হয়েছে। ফুসফুসীয় ধমনী দুটো ভাগে ভাগ হয়েছে। এই ধমনীটা কোথায় যাবে? এটা যাবে হচ্ছে লাংস বা ফুসফুসে। তো এবার এই দূষিত রক্তটা তাহলে পুরোটাই ফুসফুসে চলে গেল। ফুসফুসে যাওয়ার পর সেই দূষিত রক্ত বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দেবে ফুসফুসের মধ্যে, আর নেবে কি? অক্সিজেনকে নেবে। তাহলে কি হবে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত হবে। সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে এসে পৌঁছাবে। কার মাধ্যমে? চারটি ফুসফুসীয় শিরার মাধ্যমে। তার মানে এখানে আমরা দেখছি যে ধমনী, যে ফুসফুসীয় ধমনী ছিল, সেটা দূষিত রক্ত বহন করছে, আর ফুসফুসীয় শিরা কিন্তু বিশুদ্ধ রক্ত বহন করছে। তার মানে এখানে কিন্তু শিরা এবং ধমনীর কাজটা পুরো উল্টে যাচ্ছে। চারটে ফুসফুসীয় শিরা নিয়ে আসে রক্তকে ফুসফুস থেকে বাম অলিন্দ থেকে রক্ত কোথায় যায়? বাম নিলয়ে দুটো ধমনী রয়েছে। দুটো ধমনীর মাধ্যমে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে। একটা হচ্ছে মহাধমনী, যার মাধ্যমে হৃৎপিণ্ড বাদে বাকি সমস্ত অর্গানে এই মহাধমনী থেকেই রক্ত ছড়িয়ে পড়ছে। আর কি? করোনারি ধমনীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডের নিজস্ব কাজের জন্য যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দরকার, সেই রক্ত করোনারি ধমনীর মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এই গেল আমাদের হৃৎপিণ্ড সংলগ্ন রক্তবাহ। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে
সরি, সেটা হচ্ছে এখানে এখানে তো এটা দেখবো নাকি সংযোগী? আচ্ছা, সংযোগী কলাটা আগে দেখো। হৃৎপিণ্ড যে তার সমস্ত কার্য সম্পন্ন করে, সমাধা করে, সেই কার্য যে সমাধা করে সেটা সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। হৃৎপিণ্ড অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। অনৈচ্ছিক পেশি মানে এই হৃৎপিণ্ডের যে সংকোচন এবং প্রসারণ, সেটা কিন্তু আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না। জীবিত অবস্থায় হৃৎপিণ্ড নিজের ছন্দেই স্পন্দিত হয়, একবার সংকোচন হয় এবং একবার প্রসারণ হয়। তো এই সংকোচন এবং প্রসারণ পেশি যে হচ্ছে, এই একটা সংযোগী কলার মাধ্যমে এই সংকোচন এবং প্রসারণটা ইনিশিয়েট করেছে বা শুরু হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে। এই যে কলার মাধ্যমে ছড়িয়ে পড়ছে সেগুলো কয়েক ধরনের রয়েছে এখানে। প্রথম যেটা রয়েছে সেটা দেখো, এসএ নোড। এসএ নোডকে হৃৎপিণ্ডের পেসমেকারও বলা হয়। ঠিক আছে, তো এসএ নোড থেকে সংযোগ স্পন্দনটা শুরু হয়। স্পন্দনটা তারপর এসএ নোড থেকে এখানে আসে এভি নোডে। এভি নোডে গিয়ে যে স্পন্দনটা আসছে সেটা কার মাধ্যমে আসছে? আন্তঃনোডীয় কিছু তন্তু রয়েছে, সেই তন্তুর মাধ্যমে এসএ নোড থেকে এভি নোডে এসে পৌঁছচ্ছে স্পন্দনটা। যখন এসএ নোডের স্পন্দনটা শুরু হচ্ছে তখন এই অংশটা কোন অংশ? এটা হচ্ছে ডান অলিন্দ। ডান অলিন্দের স্পন্দনটা শুরু হলো, স্পন্দনটা শুরু হয়ে সে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়লো, সাথে এভি নোডেও ছড়িয়ে পড়লো। এবং এভি নোড থেকে এই স্পন্দনটা কিভাবে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়বে? ছড়িয়ে পড়বে হচ্ছে পার্কিনজি তন্তু এবং হিজের বান্ডিলের মাধ্যমে। হিজের বান্ডিল কোনটা? এখানে যে ব্ল্যাক কালারের যেটা মেন যে একটা লাইন চলে গেছে এইটা, তো এটা হচ্ছে হিজের বান্ডিল। হিজের বান্ডিল থেকে আরও শাখা প্রশাখা এবং মানে শাখা প্রশাখার মতন বেরিয়েছে, সেগুলো হচ্ছে পার্কিনজি তন্তু। এই পার্কিনজি তন্তু এবং হিজের বান্ডিলের মাধ্যমে এসএ নোডে যে স্পন্দনটা সৃষ্টি হচ্ছে সেই স্পন্দনটা সারা হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়বে। তার ফলে কি হবে? হৃৎপিণ্ডের বিভিন্ন অংশগুলো সংকোচন এবং প্রসারণ হতে থাকবে। ঠিক আছে, তো এইবার আমরা দেখে নেব যে সংকোচন এবং প্রসারণটাকে কি বলা হচ্ছে এবং কিভাবে পুরো ব্যাপারটা কাজ করছে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমরা আলোচনা করে নেব, সেটা হচ্ছে বিভিন্ন কপাটিকা, ভাল্ব। তো কপাটিকা বা ভাল্ব কি কাজ করে এবং কিভাবে কাজ করে। প্রথমত আগে আমরা জানবো ভাল্ব বা কপাটিকা কাকে বলে বা তা কেন দরকার হয়। ভাল্ব বা কপাটিকা হচ্ছে, ধরো একটা শিরা থেকে রক্ত এলো হৃৎপিণ্ডের ডান অলিন্দে। তো এইবার ধরো ঊর্ধ্ব মহাশিরা থেকে এসছে, ঊর্ধ্ব মহাশিরা বা নিম্ন মহাশিরা থেকে রক্ত আসছে। এবার নিম্ন মহাশিরা থেকে যদি রক্ত আসে তাহলে কি হবে? এখানে এসে পৌঁছালো রক্তটা। এই রক্তটা তো আবার এই নালীর মাধ্যমে পৌঁছে ফিরে চলে যেতে পারে, তাই না? কেন না তরল বস্তু, গ্র্যাভিটি নিচের দিকে, তো নিচের দিকে তাহলে যাচ্ছে না কেন? তাহলে কি করে থাকছে এখানে? কি করে থাকছে রক্তটা? তার কারণ হচ্ছে এই রকম জায়গাতে একটা কপাটিকা রয়েছে। কপাটিকা মানে দরজার, কপাট শব্দের অর্থ হচ্ছে দরজা। কপাটিকা তার থেকে দরজার মতন একটা অংশ রয়েছে। যখন রক্তটা চলে গেল তখন কিন্তু দরজা এখানকার কপাটিকাটা বন্ধ হয়ে যায়। যেই বন্ধ হয়ে গেল তখন আর রক্তটা ফিরতে পারবে না এখানে, তো এই রক্তটা আর টার্ন নিয়ে ফিরতে পারবে না। তো এটাই হচ্ছে কপাটিকার মেন কাজ। এইবার দেখো হৃৎপিণ্ডে কত ধরনের কপাটিকা রয়েছে এবং সেই কপাটিকাগুলো কোথায় কোথায় রয়েছে। হৃৎপিণ্ডের প্রথম যে কপাটিকাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা। ত্রিপত্র কপাটিকা তার মানে দরজাটার তিনটে পার্ট রয়েছে, তিনটে পার্ট দিয়ে দরজাটা তৈরি হয়েছে। তো এইবার দেখো সেটা কোথায় রয়েছে। সেটা রয়েছে হচ্ছে এই আমাদের ডান অলিন্দ, এই রয়েছে আমাদের বাম অলিন্দ। ডান অলিন্দ এবং বাম অলিন্দের মাঝখানে এই যে রাস্তাটা দিয়ে রক্তটা ডান অলিন্দ থেকে বাম অলিন্দে আসবে সেই রাস্তায় রয়েছে ত্রিপত্র কপাটিকা। এবার এই ত্রিপত্র কপাটিকাটা তাহলে কি করবে? ডান অলিন্দ থেকে রক্ত যখন বাম অলিন্দে আসতে চাইবে, চলে আসার পর যাতে আবার টার্ন ব্যাক করে না ফিরে যায় সেই জন্য এখানকার ত্রিপত্র কপাটিকা রয়েছে।
রক্ত চলে আসার পরই কিন্তু এখানে বন্ধ হয়ে যায়, ত্রিপত্র কপাটিকার দরজা বন্ধ হয়ে যায়, ফলে আর সে ডান নিলয় থেকে আর অলিন্দে যেতে পারে না। এটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা। এরপর আমরা দেখব দ্বিপত্র কপাটিকা। দরজার যেরকম দুটো পাল্লা থাকে সেরকম এই কপাটিকারও দুটো পত্র রয়েছে, ঠিক আছে। তো সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে বাম অলিন্দ এবং বাম নিলয়। বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে, তার মানে বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে আসবে, তারপর যাতে আবার অলিন্দে না ফিরে যেতে পারে সেই জন্য রয়েছে দ্বিপত্র কপাটিকা। রক্তটা ঢোকার পরেই সেটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এরপর কি হবে? বাম নিলয় এবং ডান নিলয়তে রক্ত চলে এলো, এবার সেই রক্ত একটা বাম নিলয় থেকে সারা দেহে ছড়িয়ে পড়বে এবং ডান নিলয় থেকে ফুসফুসে দূষিত রক্তটা যাবে। তো সেই জন্য ফুসফুসীয় ধমনী এবং ডান নিলয়, ফুসফুসীয় ধমনী এবং ডান নিলয় এর মাঝখানে রয়েছে হচ্ছে পালমোনারি কপাটিকা। কোথায় রয়েছে দেখিয়ে দিই। পালমোনারি কপাটিকাটা রয়েছে এইখানে, এই জায়গাটাতে। আচ্ছা, আলাদা কালারে দেখাচ্ছি। এই জায়গাতে রয়েছে পালমোনারি কপাটিকা। এইটা পালমোনারি ধমনী, পালমোনারি অ্যাওর্টা। তো এইখানটায় রয়েছে পালমোনারি কপাটিকা। তার মানে এখান থেকে রক্ত এই রকম ভাবে যাবে, এখানে এর মধ্যে ঢুকে গেল রক্ত, দিলে দরজাটা বন্ধ হয়ে যাবে, তার ফলে কি হবে? আর নিলয় ফিরতে পারবে না। এই গেল আমাদের পালমোনারি কপাটিকা। সেটা কোথায় রয়েছে? ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর মাঝখানে। এরপর আসবো আমরা, সেটা হচ্ছে বাম নিলয় এবং মহাধমনীর সংযোগস্থলে কোন কপাটিকা রয়েছে সেটা দেখো। বাম অলিন্দ এবং বাম নিলয় এবং মহাধমনী, সেখানে রয়েছে হচ্ছে এইখানে, এইটা হচ্ছে মহাধমনী। এইখান থেকে রক্তটা এইটার মাধ্যমে গিয়ে সারা দেহে ছড়িয়ে পড়বে। ঠিক এই রকম জায়গাতে রয়েছে হচ্ছে কপাটিকা, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। অ্যাওর্টিক কপাটিকা, অ্যাওর্টা মানে হচ্ছে ধমনী, তার থেকে অ্যাওর্টিক কপাটিকা বা অ্যাওর্টিক ভালভ। এছাড়া রয়েছে হচ্ছে থিবেসিয়ান কপাটিকা আর ইউস্টেচিয়ান কপাটিকা। থিবেসিয়ান কপাটিকাটা কি? করোনারি সাইনাস, মানে যে হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে যে ডান অলিন্দে আসছে সেই করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। ইউস্টেচিয়ান কপাটিকা হচ্ছে নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত কি ইউস্টেচিয়ান কপাটিকা। তো আমরা সংযোগী কলা পড়লাম, কপাটিকা পড়লাম এবং রক্তবাহ পড়লাম। এরপর আমরা যেটা মেন সেটা হচ্ছে হৃৎপিণ্ডর মধ্য দিয়ে রক্ত সংবহনের পথটা কি, তো এটাও আমরা দেখে নেব এইবার। হৃৎপিণ্ডে প্রথমে আমি কথা বলতে বলতেই আগেও একবার আলোচনা করে নিয়েছি, তাও আর একবার করে নিচ্ছি। হৃৎপিণ্ড হচ্ছে অবিরাম সংকুচিত এবং প্রসারিত হচ্ছে। সংকোচনকে বলা হচ্ছে সিস্টোল এবং প্রসারণকে বলা হচ্ছে ডায়াস্টোল। প্রথমে কি হয় না, অলিন্দদ্বয় স্বাভাবিক অবস্থাতে রয়েছে, অলিন্দদ্বয় স্বাভাবিক অবস্থাতে রয়েছে, দুটো অলিন্দই স্বাভাবিক অবস্থাতে রয়েছে। এরপর কি হবে না, তখন কি হবে না, দূষিত রক্ত আসছে হচ্ছে নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা এবং করোনারি সাইনাসের মাধ্যমে এখানে এসে পৌঁছালো স্বাভাবিক অবস্থাতে, তখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। আর এখানে বাম অলিন্দে কোথা থেকে রক্ত আসবে না, ফুসফুসীয় শিরার মাধ্যমে বিশুদ্ধ রক্ত এসে পৌঁছাবে বাম অলিন্দে। তো তার মানে দুটো অলিন্দ যেই মুহূর্তে রক্তপূর্ণ হলো, কপাটিকাগুলো বন্ধ হয়ে গেল, তখন কি হবে, কপাটিকাগুলো যেই বন্ধ হয়ে গেল তখন যেটা হবে, তখন হৃৎপিণ্ডের অলিন্দ দুটো সংকোচন করবে, এসে নোট স্পন্দিত হবে, ফলে সংকোচন হবে। সংকোচনটা হওয়ার ফলে কি হবে না, যেহেতু এই রাস্তাও বন্ধ, এদিকের রাস্তাও বন্ধ, বা এই রাস্তা এখান থেকে যে রক্তগুলো এসছে চারটে ফুসফুসীয় শিরার মাধ্যমে, সেই রাস্তাগুলো সব বন্ধ হয়ে গেছে। যেই বন্ধ হয়ে গেল, রক্ত এই দ্বিপত্র কপাটিকা এবং ত্রিপত্র কপাটিকার মাধ্যমে নিলয়ে এসে পৌঁছাবে,
ঠিক আছে, সংকোচন হলো, এই জায়গাটা স্পেস কমে গেল সংকোচনের ফলে, তারপরে চাপ দেবে, নিচের দিকে চলে এলো, যেই চলে এলো সেটা কিন্তু এই দরজা এবং এই দরজা আবার বন্ধ হয়ে গেল। কোন দরজা বন্ধ হয়ে গেল আরেকবার দেখিয়ে দিচ্ছি, দ্বিপত্র কপাটিকা বন্ধ হয়ে গেল আর ত্রিপত্র কপাটিকা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি হলো, রক্ত আর অলিন্দে ফিরে যেতে পারবে না। ঠিক আছে, তারপরে কি হবে না, অলিন্দদ্বয় এখন ডায়াস্টল অবস্থাতে রয়েছে, রক্ত চলে এসছে, রক্ত পরিপূর্ণ হয়ে গেছে, অলিন্দদ্বয় বলছি, দুই নিলয়দ্বয় রক্তপূর্ণ হয়ে গেছে এবং এরা স্বাভাবিক অবস্থাতে রয়েছে, ডায়াস্টলে রয়েছে। এরও সিস্টল হবে, কেননা হিজের তন্তুর মাধ্যমে স্পন্দন এসে এখানে এবং পারকিঞ্জি তন্তুর মাধ্যমে স্পন্দন এই অংশে এসে পৌঁছেছে, যেই স্পন্দন এসে পৌঁছাবে তখন এটাও সংকোচন হবে। যেই সংকোচন হবে, ডান নিলয় থেকে রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে দূষিত রক্ত যাবে, আর মহাধমনীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে পড়বে, যেই এখানে সিস্টোল হবে। এই রকম ভাবে কন্টিনিউয়াসলি সিস্টোল এবং ডায়াস্টোলের মাধ্যমে ফুসফুস থেকে রক্ত হৃৎপিণ্ডে আসছে এবং হৃৎপিণ্ড থেকে দূষিত রক্ত ফুসফুসে যাচ্ছে। এইবার এটাকে দ্বৈত সংবহন বা দ্বিসংবহনও বলা হয়। কেন বলা হয় না, এখানে দুভাবে সংবহনটা কাজ করছে। একটা হচ্ছে ডান নিলয় থেকে ফুসফুসে অক্সিজেনবিহীন রক্ত যাচ্ছে, তারপরে বাম অলিন্দে ফিরে আসছে। তো এই অংশটা এখানে যদি আমি ধরি ফুসফুস রয়েছে, এখান থেকে রক্তটা ফুসফুসে যাচ্ছে, অক্সিজেনবিহীন রক্ত এখানে অক্সিজেন নিচ্ছে, নিয়ে ফিরে আসছে বাম অলিন্দে। এই সার্কেলটাকে বলা হচ্ছে পালমোনারি সংবহন। পালমোনারি শব্দের অর্থ হচ্ছে তোমার লাংসের এই অংশকে বলা হচ্ছে, লাংসের অংশ বলছি, লাংসের সাথে যেহেতু যুক্ত তাই একে বলা হচ্ছে পালমোনারি সংবহন। এরপর হচ্ছে সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন কি হবে, বাম নিলয় থেকে রক্ত কি হচ্ছে, বাম নিলয় থেকে রক্ত বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে পড়ার পর কি হচ্ছে, সেই রক্তের অক্সিজেনটা কাজে লাগছে এবং কার্বন ডাই অক্সাইডটা সেই রক্তটা নিচ্ছে, আবার এসে পৌঁছাচ্ছে হচ্ছে ডান অলিন্দে। তো এই যে রক্ত ফিরে এলো, এটা একটা সার্কেল তৈরি করলো, এটা অক্সিজেনবিহীন রক্ত ডান অলিন্দে এসে পৌঁছালো, এই সংবহনটাকে বলা হচ্ছে সিস্টেমিক সংবহন। তার মানে পালমোনারি সংবহন হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্ত ফুসফুসে যাবে, ফুসফুস থেকে রক্ত হৃৎপিণ্ডে আসবে, আর সিস্টেমিক সংবহন হচ্ছে দেহে ফুসফুস থেকে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়বে এবং সারা দেহ থেকে দূষিত রক্ত ফুসফুসে হৃৎপিণ্ডে এসে আবার পৌঁছাবে। তো দুটো সংবহন দু ধরনের, মানে দুটো ভাগে ভাগ করা যায়, এটাকে সিস্টেমিক সংবহন আর পালমোনারি সংবহন, তাই এটাকে দ্বিসংবহন বা দ্বৈত সংবহনও বলা হয়। তো এই মোটামুটি তোমাদের সংবহন এখানেই শেষ হলো। এর পরের দিন আমরা রেচন নিয়ে আলোচনা করব।